নমস্কার, আজকে আমি শোনাবো কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্যস্মৃতি গল্পটি। পুরাতন কথার আলোচনা শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হইয়াছে। ইহাতে আমার সম্বন্ধে কিছু কিছু আলোচনা আছে, কিন্তু আছে বলিয়াই যে সে আলোচনায় আমিও যোগ দিই এ আমার স্বভাব নয়। তাহার প্রধান কারণ, আমি অত্যন্ত অলস লোক, সহজে লেখালেখির মধ্যে ঘেঁষি না। দ্বিতীয় কারণ, আমার বিগত জীবনের ইতিবৃত্ত সম্বন্ধে আমি অত্যন্ত উদাসীন। জানি এ লইয়া বিধিবিধ জল্পনা কল্পনা ও নানাবিধ জনশ্রুতি সাধারণে প্রচারিত আছে, কিন্তু আমার নির্বিকার আলস্যকে তাহারা বিন্দু মাত্র বিলোচিত করিতেই পারে নাই। শুভার্থীরা মাঝে মাঝে উত্তেজিত হইয়া আসিয়া বলিলেন, এসব মিথ্যের আপনি প্রতিকার করবেন না? আমি বলি, মিথ্যে যদি থাকে তো সে প্রচার আমি করিনি, সুতরাং প্রতিকারের করার দয়ায় আমার নয়, তাদের করতে বলো গে। তারা রাগিয়ে জবাব দেন, লোকে যে আপনাকে অদ্ভুত ভাবে তার কি? আমি বলি, সে দায়ও তাদের, কিন্তু এই 57 বছরেও যদি ক্ষতি না হয়ে থাকে তাও আমার আর কয়েকটা বছর ধৈর্য ধরে থাকো, আপনি এর সমাপ্তি হবে, কোনো চিন্তা নেই। আজ এই লেখাটা পড়িতে ভাবিতেছিলাম, আমাদের ছেলেবেলায় সেই অতি ক্ষুদ্র অকিঞ্চিৎকর সাহিত্য সভায় নেপথ্যে যোগদান করার নেপথ্য শব্দটিকে একজন দিতে ভুলিয়াছিলেন বলিয়া কি অস্থিরতা! একবারও ভাবিয়া দেখি নাই কতটুকু ইহার মূল্য, এবং জগৎ সংসারে কেহই বা সে কথা মনে রাখিবে। অবশ্যই ইহার জবাবই আছে। সে যাই হোক, নিজের কথাটাই বলি। এবার বলার একটু হেতু আছে, কিন্তু সে আমার নিজের জন্য নয়। এ লেখার শেষ পর্যন্ত পড়িলে তাহা বুঝা যাইবে। শ্রীযুক্ত সুরেন্দ্র গঙ্গোপাধ্যায় আমার আত্মীয় ও আবাল্য বন্ধু। কল্লোলে এবং কালি কলমে তিনি আমার বাল্যজীবনের প্রসঙ্গে কি কি লিখিয়াছেন আমি পড়ি নাই, কোনো কথা বলিয়াছেন তাহাও দেখি নাই। এ ও আমার স্বভাব, কিন্তু আমি জানি আমার প্রতি সুরেনের কি অপরিসীম স্নেহ। সুতরাং তাহার লেখায় অতিশয়োক্তি যে আছে তা না পড়িয়াও হলফ করিতে পারি, কিন্তু না পড়িয়া হলফ করা এক কথা, এবং না পড়িয়া প্রতিবাদ করা অন্য কথা। অতএব ইহা কাহারও লেখার প্রতিবাদ নয়, শুধু যতটুকু আমার মনে পড়ে তাহাই বলা। ভাগলপুরে আমাদের সাহিত্য সভা যখন স্থাপিত হয়, তখন আমাদের দেশে শ্রীমান বিভূতিভূষণ ভট্ট বা তার দাদাদের কিছুমাত্র পরিচয় ছিল না। বোধ হয় একটা কারণ এই যে তারা ছিলেন বিদেশী এবং বড়লোক। স্বর্গীয় নরক ভট্টাচার্য ছিলেন সেখানকার সব জজ। তাহার পরে কি করিয়া এই পরিবারের সঙ্গে আমাদের ক্রমশ জানাশোনা এবং ঘনিষ্ঠতা হয় সে কথা আমার ভালো মনে নাই। বোধ হয় এই জন্য যে ধনী হইলেও ইহাদের ধনের উগ্রতা বা দাম্ভিকতা কিছুমাত্র ছিল না, এবং আমি আকৃষ্ট হইয়াছিলাম। বোধ হয় এই জন্য বেশি যে ইহাদের গৃহে দাবা খেলার অতি পরিপাটি আয়োজন ছিল। দাবা খেলার পরিপাটি আয়োজনের অর্থে বুঝিতে হইবে খেলোয়াড়, চাপান ও মুহুর্মুহু তামাক। সম্ভবত এই সময় শ্রীমান বিভূতিভূষণ আমাদের সাহিত্য সভায় সম্পদ শ্রেণীর ভুক্ত হন। আমি ছিলাম সভাপতি, কিন্তু আমাদের সাহিত্য সভায় গুরুগিরি করিবার অবসর অথবা প্রয়োজন আমার কোনো কালেই ঘটে নাই। সপ্তাহে একদিন করিয়া সভা বসিত, এবং অভিভাবক গুরুজনদের চোখ এড়াইয়া কোনো একটি নির্জন মাঠে বসিত। জানা আবশ্যক যে সে সময়ে সে দেশের সাহিত্য চর্চা একটা গুরুতর অপরাধের মধ্যেই গণ্য ছিল। এই সবার মাঝে মাঝে কবিতা পাঠ করা হতো, গিরিন পড়িতে পারিত সবচেয়ে ভালো, সুতরাং এ ভার তাহার উপরেই ছিল, আমার পরে নয়। কবিতার 10 গুণ বিচার হইত, এবং উপযুক্ত বিবেচিত হইলে সাহিত্য সভার মানসিক পত্র ছায়ার প্রকাশিত হইত। গিরিন ছিলেন একাধারে সাহিত্য সভার সম্পাদক, ছায়ার সম্পাদক ও আঙ্গুলির যন্ত্রে অধিকাংশ লেখার মুদ্রাকর। এ সম্বন্ধে এই আমার মোটামুটি মনে পড়ে। সাহিত্য সভার সর্বগণের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন বিভূতি। যেমন ছিল তার পড়াশোনা বেশি, তেমনি ছিলেন তিনি ভদ্র এবং বন্ধুৎসল। সমস্তার সমালোচকও তেমনি। কিন্তু না বলিয়া জানা এবং না বলিয়া প্রকাশের প্রতিবাদ করাও ঠিক এক বস্তু নয়, অথচ সংকোচে বাধা দেয়। বয়োজ্যেষ্ঠ কাহাকেও অকারণে ক্ষুণ্ণ করার খুবই মন অশান্তি বোধ করে, অথচ সত্য প্রতিষ্ঠা যখন করিতেই হয় তখন অপ্রিয় কর্তব্যের এই পুনঃ দ্বিধা নিজেকে বক্তব্যকে পদপ্রতি অস্বচ্ছ করিয়া তোলে। পুরাতন কথার আলোচনা বিপদ হইয়াছে এখানে, অথচ প্রয়োজন ছিল না। এই সুদীর্ঘ বর্ষ পরে আমি হইলে বলিতাম, কত ভুলেই তো সংসারে আছি, থাকিলেই বা আর একটা কি এমন ক্ষতি? কিন্তু আমারও ওপরের ক্ষতিবোধের হিসাবও তো এক নয়। এখানে একটা গল্প মনে পড়িয়াছে। গল্পটা এই, কয়েক বছরের কথা। একবার হাবড়ায় শরৎচন্দ্র সম্বন্ধীয় একটি সভার একজন বক্তা বোধ হয় সুরেন্দ্রনাথের ওই লেখাটা পড়িয়ায় বক্তৃতায় বলিয়াছিলেন,
টিলাকুঠির মাঠে এই সভা বসিত এবং সুরেন্দ্র গিরিন্দ বিভূতিভূষণ তাহার পদতলে বসিয়া সাহিত্য সাধনা করিত। এই সভায় একজন শ্রোতা, তার নাম স্বর্গীয় বিনয় কুমার বন্দ্যোপাধ্যায়। শারীরিক বলের জন্য আদমপুর ক্লাবে এই বিনয়বাবুকে সকলেই জানিত। তিনি গৃহশিক্ষক রূপে ভাগলপুরে বহুদিন বাস করায় সবাই জানিতেন। উত্তেজিত হইয়া আমাদের এ খবর দেন এবং প্রতিবাদ করিতে বলেন। বিভূতিবাবু তাহাকে বহু কষ্টে প্রকৃতিস্থ করিয়া বুঝান যে অপরের মুখে শোনা যায় কথা, লেখায় প্রতিবাদ চলে না। আপনি মুখে যাহা বলিয়াছেন সেই সমস্তই ভালো। বিভূতিবাবু তাহার পূর্বক গৃহশিক্ষক বিনয় কুমারকে যদি সত্যই প্রকৃতিস্থ করিতে সক্ষম হইয়া থাকেন তো একটা বিস্ময়কর ব্যাপার করিয়াছিলেন, তাহা মানিবই। কারণ 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টাও তাহাকে প্রকৃতস্থ করা সহজ বস্তু ছিল না। পদতলে বসে সাহিত্য সাধনা করিত। সবাই ওই গ্লানিকর উক্তি শুনিয়া ভূতপূর্ব গৃহশিক্ষক বিনয় কুমার নিজে উত্তেজিত হইয়া প্রতিবাদ করিয়াছেন এবং অপরকে উত্তেজিত হইতে প্ররোচিত করিয়াছেন। কিন্তু ঘটনাটা আমার কাছে একেবারেই নতুন। আমি হাবড়াতেই ছিলাম, অথচ আমার সম্বন্ধে এরূপ একটা সভা হইয়ার কথা আমি আদৌ বিনীত নই। সভা সত্যি হইয়া থাকিলে এবং নিজে উপস্থিত থাকলে এমন একটা কথা আমার নিজের পক্ষে যত বড় গৌরবের সামগ্রী হোক অসত্য বলিয়া নিশ্চয় প্রতিবাদ করিতাম এবং বিনয়েরও উত্তেজিত হইয়া ওঠার প্রয়োজন হইত না, তাহা নিঃসন্দেহে বলিতে পারি। মানুষ স্বভাবতই অনেকটা যে কল্পনাপ্রবণ তাহা সত্য, এবং কল্পনারও যে উপযোগিতা আছে তাহাও সত্য। কিন্তু যথাস্থানে ভূতপূর্ব গৃহশিক্ষক বিনয় কুমার পরবর্তীকালে ছিল স্টেটমেন্ট কাগজের রিপোর্টার। বারবার ঘটনাস্থলে উপস্থিত না থাকিয়াও খরতর কল্পনার সাহায্যে রিপোর্ট দাখিল করার জন্য তাহার চাকরি গিয়াছিল এবং কাগজের সম্পাদকেও লাঞ্ছিত হইতে হইয়াছিল। আজ বিনয় পরলোকগত, মৃত ব্যক্তিকে লইয়া এই সকল কথা লিখিতে আমার ক্লেশবোধ হয়, কিন্তু ইহা বাহ্য। আসলে উত্তপ্ত করিয়াছে কতকগুলি অতি কৌতূহলী লোকের অনিষ্ট ও অমার্জনীয় জিজ্ঞাসাবাদ। তাহারা প্রশ্ন করিয়াছে আমার কাছে সাহিত্য ব্যাপারে যে কতটা ঋণী। লোকেরা এই প্রশ্ন আমাকেও যে না করিয়াছে তাহা নয়, কিন্তু যে কেহ জিজ্ঞাসা করিয়াছে তাহাকেই অকপটে এই সত্য কথাটাই চিরদিন বলিয়াছে যে আমার কাছে লেশমাত্র কেহ ঋণী নয়। এক স্থানে এক সময়ে ছেলে বয়সে সাহিত্য চর্চা করিতে থাকিলে লোক পরস্পরের উৎসাহ দিয়াই থাকে। ভালো লাগিলে ভালো বলিয়া বন্ধুজনেরা অভিনন্দিত করিয়াই তাহাকে ঋণ করিয়া অভিহিত করিতে গেলে মানুষের ঋণের কোথাও আর সীমা থাকে না। যেমন সুরেন, গিরিন, উপেন, তেমনি বিভূতি প্রভৃতি। লেখা বলিয়া ভালো লাগলে ভালো বলিয়াছি, কোথাও তেমন ভালো না লাগিলে ছিঁড়িয়া ফেলিয়া আবার লিখিতে অনুরোধ করিয়াছি, কোনোদিন সংশোধন করি নাই। এতকাল পরে এক সকল কথা ব্যক্ত করার উদ্দেশ্যে আমার শুধু এই যে এ সম্বন্ধে আমার বক্তব্য যেন লিপিবদ্ধ হইয়া থাকিতে পারে। এইবার আমার নিজের সম্বন্ধে দুই একটা কথা বলিয়া এ আলোচনা শেষ করিতে চাই। ছেলেবেলায় লেখা কয়েকটা বই আমার নানা কারণে হারাইয়া গেছে। সবগুলোর নাম আমার মনে নাই, শুধু দুখানা বইয়ের নষ্ট হওয়ার বিবরণ জানি। একখানা অভিমান, সমস্ত মোটা খাতায় সুস্পষ্ট করিয়া লেখা। অনেক বন্ধু বান্ধবের হাতে হাতে ফিরিয়া অবশেষে গিয়া পড়িল বাল্যকালে সহপাঠী কেদার সিংহের হাতে। কেদার অনেকদিন ধরিয়া অনেক কথা বলিলেন, কিন্তু ফিরিয়া পাওয়া আর গেল না। এখন তিনি এক বড়তর ক্রান্তিক সাধু বাবা। বইখানা কি করিলে তিনি জানেন, কিন্তু চাহিতে ভরসা হয় না। তার সিঁদুর মাখানো মস্ত ত্রিশূলটারও ভয় করি। এখন তিনি নাগালের বাহিরে। মহাপুরুষ, ঘোরতর ক্রান্তিক সাধু বাবা। দ্বিতীয় বই সুভদা, প্রথম যুগের লেখা। ওটা ছিল আমার শেষ বই, অর্থাৎ বড়দিদি, চন্দ্রনাথ দেবদাস প্রভৃতির পরে। ধন্যবাদ। বাল্যস্মৃতি এখান পর্যন্তই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন।